শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি বলছো? বলতে না, এইটা তো বলা উচিত। এইটা কোন ধরনের কথা যে এমন করব? কিরে ভাই, আমাগো সার্কেল তো আয়ু আর তিসুও ম্যারিড, ওরা তো এমন করে না। আইত্রি ওর আগে থেকেই বিবাহিত, এমনকি ভাইয়া আমাদের খুব ভালো করে চেনে, তবুও কখনো আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করেনি, নওশাদের ব্যাপারটা ছাড়া। নওশাদকে নিয়ে ভাইয়া যা করছে ওটা নওশাদের ভালোর জন্যই। তাছাড়া এটা নওশাদ নিজেই জানাইছে পরামর্শ নিতে। আমার ভাল লাগছে না, আয়ত্রী এখনো আসছে না কেন? এই 2 দিন ধরে ওর সাথে কথাবার্তা নেই, অফলাইন হয়ে আছে। গিয়া দেখ, জামাইয়ের লগে রাগ কইরা খুঁটি ধইরা আছে। তাদের কথার মাঝে ইতু ছুটে এলো। সে গটাগট সব কথা উগড়ে দিতেই সকলে হতভম্ব হয়ে গেল যেন। জুমু একরাশ বিষণ্ণতা নিয়ে বলল, আয়ু কাকে চুজ করেছে রে? আন্টিকে। এমনটা হবেই ধারণা করেছিলাম। ভাইয়া কি জানে কিছু? না মানে তাহলে তো ওনার জানার কথা। কই, কিছুই তো বললেন না। ভাইয়া আবার আয়ুকে ভুল না বুঝে বসে। আয়ু যে আন্টিকে বেছে নিয়েছে এটি শুনে আমার বুক থেকে যেন ভারী পাথর নেমে গেছে। হ্যাঁ, নাজমুল তো বাবা মা ছেড়ে ওর ভালোবাসাই চয়েস করে নিয়েছিল। আমার এই ব্যাপারটা খারাপ লাগছে। অথচ তোরাও ওকে সাহায্য করেছিস। আমরাও ওকে 2টার একটা চয়েস করতে বলেছিলাম। বান্ধবী হিসাবে আমরা ওকে সাহায্য করব এই নিশ্চয়তা দিয়েছিলাম। শুধু ওর বাবা মাকে ত্যাগ করেছে। নাজমুন যদি তার প্রেমিককে ত্যাগ করতে চাইতো তো আমরা ওর প্রেমিকের এক মেয়ের লগে ঘরে বন্ধা হইলেও ওরে মুভ অন করার পথ বের করে দিতাম। এই ক্ষেত্রে সিদ্ধান্ত সম্পূর্ণ ওর নিজের ছিল। আমার বান্ধবী হওয়ার দায়িত্ব পালন করতেছিলাম। আমরা কি যাবো একবার? আন্টি সব জানে আমাদের হেল্প করার ব্যাপারেও। এখন উপায় কি বলতো? মিথি ওই বোধ হয় শুধু কাঁদতেছে, তাই না? আন্টি কালকেই গ্রাম ছাড়তে চাইছেন। আমাদের কয়েকদিন পর এক্সাম। আইত্রির পড়ার কথা ভাবলো না আন্টি? আন্টি কলেজে স্যারের সাথে কথা বলে গেছে, বলেছে যে তাদের সমস্যা আছে, এখন গ্রামে থাকতে পারছে না, তাই আয়ত্রী ক্লাস করতে পারবে না, শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাবে। কারো মুখে টু শব্দটি পর্যন্ত উচ্চারিত হলো না। সবাই চুপতে লাগলো। আল্লাহ যাই করো, ভালো কিছু হোক। আয়াত বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। মা বারবার খাবারের জন্য ডাকলেও কোনো প্রকার সাড়া দিচ্ছে না। আয়াত্রীর সাথে কথা নেই এই 2 দিন। সেদিন প্রথমে মেসেজটা দেখে সে ভেবেছিল আয়াত্রী বোধহয় এমনিতে রেগে এমনটা বলেছিল। বাসায় এসে মায়ের সামনে ভীষণ উৎকণ্ঠা নিয়ে কথাটা প্রকাশ করতেই তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। কোনো প্রকার ভ্রুক্ষেপ না দেখিয়ে বলেছিল ও রাগ করে বলেছে, ঠিক হয়ে যাবে দেখিস। আয়াত মনে মনে তাই প্রার্থনা করেছিল, কিন্তু আয়াতের হুট করেই সব বিরক্তিকর ঠেকলো। সামনে থাকা কাচের গ্লাসটি ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের দিকে। সাথে সাথে ঘরে ভাঙা কাছে হুড়োহুড়ি খেতে থাকলো। তাহিরা বেগম উৎকণ্ঠা নিয়ে রুমে প্রবেশ করতে নিতে আয়াত কাছের টেবিলটি উল্টে ফেলে দিল। এমন করছিস কেন বাবা? কথা বলবে না তুমি, চলে যাও এখান থেকে। তাহিরা বেগম ভরকালো। ছেলেটা তার ভীষণ রকচটা। খানিকটা রেগে গেলে সব দুমড়ে মুচড়ে ফেলে, কিন্তু এই রাগ দেখা হয়নি তার এই দীর্ঘ সময় যাবৎ। আজ এতদিন পর সে রাগ দেখছে। তন্ময় পেছনে দাঁড়ানো ছিল। আয়াত তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি চাই তোর? রিফাদের ওখানে আজ পার্টি ছিল। যা, আসছি। তন্ময় চলে যেতে আয়াত কাবার্ড খুলে গায়ের শার্ট ছাপিয়ে নিল। বিছানার উপর থেকে ফোন নিয়ে বের হওয়ার সময় ফিরে একবার দেয়ালে হাত ঠুকলো। ছাদে কিছুটা আলোকসজ্জা করা হয়েছে। এভাবেই স্টেজ সাজানো হয়েছে। খোলা আকাশ রেখে একপাশে স্টেজ, তাতে টেবিলে বাহারি খাবার দাবার। যে যার মতো খাবার খাচ্ছে। আয়াত এক কোণে চেয়ারে বসে আছে। আজকে ওদের বন্ধুদের পূর্ণ মিলন। এই অনুষ্ঠান মাঝে মধ্যেই হয়ে থাকে। তাদের ব্যাচের সবাই আছে ছেলে মেয়ে। এর মধ্যে সবাই ভিন্ন মানসিকতার, যে যার মতো করে এনজয় করে। জায়ান আর তন্ময় তাদের আগের ফ্রেন্ডদের সাথে কথা বললেও আয়াত নিশ্চুপ। ইতিমধ্যেই একসাথে তন্ময় আয়াতের বিয়ের খবর শুনে ছোটখাটো একটা বিস্ফোরণ হলো।
মেয়েরা আগ্রহের সহিত তাদের স্ত্রী নিয়ে প্রশ্ন ছুড়তে লাগলো। তন্ময় ভীষণ সতর্কতার সহিত উত্তর করলেও একজনের মধ্যে খুঁতখুঁত পরিলক্ষিত। মেয়েটি ভার্সিটি থেকে আয়াতকে পছন্দ করে। তন্ময় তাদের কথা না পড়লেও দেখতে সুন্দর হওয়ায় আয়াতের কাজিন হিসেবে ভালোই পরিচিত। এত কিছুর মাঝেও আয়াতের মধ্যে কোনো প্রকার ভাবাবেগ লক্ষ্য করা গেল না। সে আগের ন্যায় স্থির। এর মধ্যেই একজন অ্যালকোহল দেওয়ার চেষ্টা করতেই গ্লাসখানা ভেঙে আয়াত ফের রাগের বহিঃপ্রকাশ ঘটালো। আয়াত্রী তাকে এভাবে মাঝপথে ছেড়ে দেওয়ার কথা বলেছে তা সে মানতেই পারছে না। এই কথাটি এই হৃদয় মাঝে বারংবার পীড়াদায়ক হয়ে উকিঝুঁকি দিচ্ছে। তন্ময় আর আয়াতের কাঁধে হাত রাখতেই সে তপ্ত শ্বাস ফেলল। তন্ময় একটা কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বসে পড়ল। মনতা কাটিয়ে বলে উঠল, আয়ত্রীর উপর অযথাই রাগ করেছিস। ও আসলে পরিস্থিতির শিকার। শুধু আর কি বলবো? যে আমাকে ছেড়ে দিতে এক মুহূর্তে রাজি হয়ে যায়, তার জন্য আর কি বলবো? তাহলে কি ওর তার মাকে ছাড়ার কথা ছিল? কিন্তু আমাকেও মাঝপথে ছাড়ার কথা ছিল না। ও তো বললো মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি আর কিচ্ছু বলতে চাই না তন্ময়। তবে বেশ, জাস্ট চিল ব্রো। দ্য গ্রেট আয়াত আহসানের জন্য মেয়ের অভাব পড়বে না। এমন হাজারটা আয়ত্রী আসবে আর যাবে। ওই যে রুতবা দেখ, তোকে এখনো পছন্দ করে, সব করতে পারে। একটা চান্স দে, কেমন? বলি আয়াতের পিঠ চাপড়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতরটা ক্রমশ ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। এই 2টি দিনে তার জীবনে আয়াত্রী নামের প্রয়োজনীয়তা ওতপ্রোতভাবে অনুভব করেছে সে। আয়াত ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে। সে ব্যস্ত নগরী পরখ করছে ঠিকই, কিন্তু মন ও মস্তিষ্ক পড়ে আছে এক রমণীর কাছে। জানতে ইচ্ছে করছে সে কি করছে। নিশ্চয়ই খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম করছে। ঘুমানো বাদ দিয়ে সারা রাত কাঁদছে। সময়টা অপরাহ্নের শরতে শেষ হলেও সময়ে অসময়ে বৃষ্টি ঝরে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তা আয়াতের চুল কিছুটা ভিজিয়ে চুপসে দিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। এখানটায় আসার আগে থার্মোমিটারে জ্বরের পারদ উঠেছিল 103 ডিগ্রি অবধি। এখন বোধহয় তা 104 ডিগ্রিয়ে পৌঁছেছে। এই তো কপাল পুড়ছে, শরীর ভেঙে আসছে। মুখে যা নয় তাই বলে দিতে ইচ্ছে করছে। আয়াত চোখ বন্ধ করে ভাবতে লাগলো তাদের প্রথম দেখার কথা। ইশকি ঝগড়াটাই না করেছিল। এরপর একদিন তিতাসের তীরেই তার সর্বনাশ, যা হওয়ার হয়েছিল। কিছু সময় অতিবাহিত হতেই আয়াতের ফোনের রিং হতে লাগলো। আয়াতের ঝিমিয়ে আসা মস্তিষ্ক ফোন তুলতে সায় দিল না বোধ হয়। বারংবার ফোন আসাতে বাধ্য হয়ে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে ফিচেল কণ্ঠে নুসাইবা অনর্গল বলে চলল, ভাইয়া প্লিজ আপনি একবার আসুন। এভাবে চলতে থাকলে আমার বোনটা মরে যাবে প্লিজ। হ্যালো 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 ভাইয়া, শুনতে পাচ্ছেন? আপনি আজই আসুন প্লিজ। আম্মু কাল এই গ্রাম ছাড়ার বন্দোবস্ত করে ফেলেছে। আয়াত কিছুক্ষণ বিমূঢ় হয়ে রইল। অতঃপর নিভু নিভু গলায় প্রশ্ন করলো, কখন রওনা দেবে বলে জানিয়েছেন? জি ভাইয়া, ফার্স্ট ট্রিপ। আমি আসছি বলেই আয়াত ফোন রাখলো। তন্ময়কে শুধু জানালো সে বাড়ি যাচ্ছে। বাদ বাকি শরীরে কথা বা কিচ্ছুটি জানালো না। আয়াতের আনাড়ি চিন্তা ভাবনা তখন এই যে, আজ যাই হয়ে যাক না কেন, বড় মাকে তো আমার মুখোমুখি হতেই হবে। উল্লেখ্য যে জ্বর আয়াতকে ভীষণ বাজেভাবে কাবু করতে পারে। পুরোটা রাস্তা কেমন সমহিতের ন্যায় ড্রাইভ করেছে আয়াত। চারদিকে এশার আজান পড়ছে। এতটা পথ যে কীভাবে এসেছে তা একমাত্র সে আর তার আল্লাহ জানেন। আয়াতের মাথায় যেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠল। শরীরের তাল সামলাতে না পেরে আকস্মিক ব্রেক কষল। সাথে সাথেই ঘটল সংঘর্ষ একটি গাড়ির সাথে। বিকট শব্দের পর কিছুক্ষণ নিস্তব্ধতা কাটল। গড়িয়ে পড়ল কিছু তাজা রক্ত। ব্যথাতুর মস্তিষ্কেও প্রেয়সীর বিরহ ভুলেও ভুলতে পারল না। শারীরিক মানসিক উভয় ব্যথায় সে ব্যথিত হয়ে পড়ল। আয়াত ঝাপসা চোখে তাকানোর চেষ্টা করল। ব্যথায় আড়ষ্ট, হাত নাড়াতে চেয়েও সে অক্ষম। অথচ তার যেতে হবে আরও কিছু পথ। চারদিকের জনসমাগম থেকে কিছুটা দূরে একটা রাস্তায় কাছাকাছি মাসায় বসে আড্ডা দিচ্ছে শাওন। পড়ালেখা বাদ দিয়ে ইদানিংকালে আড্ডা বাজিতেই সময় কাটছে বেশি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বিধায় পিচ ঢালা পথ এখনও কিছুটা ভেজা। পাশের দোকানগুলোর এনার্জি বাল্বের আলোয় অনেক দূর পর্যন্ত ঝাপসা আলো ছায়া তৈরি করেছে। অদূরে একটা সরু প্যানেলের ল্যাম্পপোস্ট সোডিয়ামের আলো ছড়াচ্ছে। রাস্তায় মৃদু মন্দ বাতাস বইছে।
শাওন ফোনের ওয়াল পেপারের দিকে নজর বুলিয়ে ভাবল, ইস, এই সময়ে যদি প্রেয়সীকে পাশে পাওয়া যেত, তবে হাত ধরে হাঁটতে হাঁটতে কত কথাই না বলতো দুজনে। বাতাসে তার এলো চুল একটা আটটা উড়ে এসে মুখে পড়তো। শাওন ভাবল সে বোধহয় তখন বিরক্ত হতো, মিষ্টি বিরক্ত। এই যে এই সময়ে তাকে পাওয়া, তাকে অনুভব করা, খুব কাছ থেকে অনুভব করা, ব্যাস এইটুকু, আর কি চাই। আকস্মিক বিকট শব্দের সৃষ্টি হলো। শাওনের মোমেন্ট টাইপ চিন্তা ভাবনা উড়ে পালালো। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বন্ধু বান্ধব সমেত ছুটে এলো। আলো ফেলতেই দেখা গেল একটা প্রাইভেট কার একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে কালভার্টের কোণের দিকে ঠেকে আছে। পাশের ট্রাকের ধাক্কাই হয়তো এমনটা হয়েছে। খোদার অসীম রহমত, পাশের খাদে পড়তে পারত গাড়িটা, কিন্তু গাছ থাকায় রক্ষে। হয়তো বা গাড়িটা চলতি ছিল না। সে যাই হোক, রাখে আল্লাহ, মারে কে। শাওনরা দ্রুত পায়ে এগিয়ে গেল সুন্দরবনে। গাড়িতে আলো ফেলতেই দেখা গেল ড্রাইভিং সিটের পাশে জানালাটা ভেঙে গেছে। পরক করে দেখা গেল ড্রাইভার ব্যতীত গাড়িতে কেউ নেই। শাওন হাত বাড়িয়ে গাড়ির ভেতরের লোকটার মাথা তোলার চেষ্টা করলো। বোতল থেকে মুখে কিছুটা পানি ছিটিয়ে দিতেই লোকটা নড়ে উঠল। আরও কিছুক্ষণ পরক করার পর শাওন চমকে উঠল, অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠল, ভাইয়া আপনি? কিছু সময় নিয়ে আয়াতের মধ্যে খানিকটা চৈতন্য ফিরল। সন্তর্পণে শাওন আয়াতকে টেনে গাড়ি থেকে বের করে আনলো। পাশেই শাওনদের বাড়ি ছিল। গাড়ির ড্রাইভার নিজের বাবার কাছে দিয়ে সে আয়াতকে নিয়ে ছুটল। আয়াতকে ধরাধরি করে একটা ফার্মেসিতে নেওয়া হয়েছে আপাতত। মাথায় লেগেছে হয়তো দারুণ, আর ডান হাতটা ভালোভাবেই কেটেছে। সাদা টি শার্টটা প্রায় লাল বর্ণে ধারণ করেছে। আয়াত শাওনকে ইশারা করতে এসে এগিয়ে এলো। এতক্ষণে হন্তদন্ত হয়ে দৌড়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করছিল। আয়াত হেসে বলল, শোনো আমার পুরো কথা, এই খুদে ডাক্তারকে বলো কাজগুলো তুলে ফেলতে, আর তাতে রক্তক্ষরণ বন্ধ করার হেক্সিসল হলেই হবে, আর বাড়তি চিকিৎসার প্রয়োজন নেই। এসব কি বলছেন ভাই? আপনার এই অবস্থা, তার উপর শরীরেও ভীষণ জ্বর। হ্যাঁ, পুরো কথা শোনো। আয়ত্রীর বাসায় কি হয়েছে আশা করছি কিছুটা হলেও জানো। আমার সে পাষাণ শাশুড়ি আম্মা, তাকে মানানোর উপায় খুঁজছিলাম এই 2 দিন যাবৎ। সারা রাস্তায় ও ভেবে ভেবে সারা, এই তো এখন হয়ে গেল দেখলে। এই অবস্থা, তার বাসায় হাজির হব, বাকি আল্লাহর উপর। শাওন অবাক হলো। আয়াত নামটাই সে বরাবরই শ্রদ্ধার সাথে উল্লেখ করে। এই মানুষটা দারুণ বুদ্ধিমান এবং সুপুরুষ, সে এটি জানত। তাই বলে এরূপ বুদ্ধি বের করবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি বোধ হয়। শাওনকে তাড়া দিতেই তার কথা মতো অর্ধেক চিকিৎসা সেবা প্রদান করা হলো। অতঃপর একটা রিক্সা চেপে আয়াত আর শাওন রওনা হলো তাদের গন্তব্যস্থলে। নিরুপমা কয়েকবার ঘোরাফেরা করেও আয়ত্রীকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না। কিভাবে বলবে? মেয়ের কাছে গেলেই যেন তার শান দেওয়া কথা সব গুলিয়ে যায়। এর মুখ্য কারণ হচ্ছে আয়ত্রীর পোশাক আশাক। আয়ত্রী এই 2 দিন যাবৎ শাড়ি চুড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কালকে নীল শাড়ি পরেছে তো আজকে কালো শাড়ি, সাথে 2 হাত চিকন 2টো করে চুড়ি, গলায় সেই লকেট। সকালবেলায় নিরুপমা যখন নাস্তা তৈরি করছিল তখন আয়ত্রী নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করলো। কোনো কথা ছাড়াই রুটি বেলতে বেলতে বলল, তোমার হেল্প করি? তোমার এরূপ গিন্নি সাজ? এমনিতেই। এই বউ সাজ ধরার মানে কি? আমি কি আসলেই বউ নই? আয়ত্রীর কথার জবাবে নিরুপমা জবাব খুঁজে পেলেও দেয়নি। এরপরে কতটা সময় পর্যন্ত ভেবেছে, খুঁজে পায়নি সঠিক উত্তর। বারংবার নিজেকে বোঝাতে চেয়েছে, কিন্তু একটা প্রতিশোধ পরায়ণ মানসিকতা চেপে গেছে যেন। সে নিজেও বুঝতে পারছে এই জেদের জন্য 2টি নিষ্প্রাণ শাস্তি পাচ্ছে। তবুও তার একই জেদ। আয়ত্রী পুরো রুম অন্ধকার করে বসে আছে, শুধু টিমটিমে আলোই জ্বলছে। একটা মোমবাতি খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে তার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। নিরুপমা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিশ্চিত হলো যে মেয়ে গত 2 দিন যাবৎ মাথায় চুড়িও দেয়নি। নিরুপমা সকল প্রকার দ্বিধা কাটিয়ে আয়ত্রীর দিকে এগিয়ে এলো। আয়ত্রী খুব মনোযোগ সহকারে মোমের আলো ছড়ানো দেখছে। নিরুপমা ব্যস্ত কণ্ঠে বলল, তোমার সব গুছিয়ে নাও। আয়ত্রী যাওয়ার কথাটা কিছু হলেও জানে। নিরুপমাও জানে যে আয়ত্রী এই সম্পর্কে অবগত, তবুও আনুষ্ঠানিকভাবে জানানোর ব্যাপারটা সম্পূর্ণ করতে চাইছে। নিরুপমা তাই পূর্বের ভঙ্গি বজায় রেখে বলল, আমরা কালকে চলে যাচ্ছি। কেন মা? তোমার কি শেষ আমায় আমার শৈশবের স্মৃতি বিজড়িত স্থান থেকে দূরে সরাতে হবে? আমি তোমার ভালোর জন্যই করছি। আয়ত্রী এবার শব্দ করে হাসলো।
নিরুপমা চমকে তাকালো মেয়ের দিকে। সেদিন রাতের পর আয়াত্রী আর কান্নাকাটি করেনি, এমনকি একদম অন্য দিনের মতো স্বাভাবিক হয়েই আছে। নিরুপমা অবাক হয়েছে, মেয়ে হয়েছে একেবারে তাসরিফের মতো ভীষণ আবেগী, কিন্তু হুট করেই যেন মেয়েটা তার রূপ ধারণ করে ফেললো। এই যে এখন হাসছে, কেমন যেন অদ্ভুত সে হাসির ধরন। আয়াত্রী হাসতে হাসতে বলল, ও ভুলেই গিয়েছিলাম, তুমি তো মা, তোমরা তো সব ভালোর জন্যই করো। আর এমনিতেও এইচএসসির পরীক্ষার পর হাইয়ার এডুকেশনের জন্য তোমার কোথাও না কোথাও যাওয়াই লাগবে। আয়াত্রী আর কোনো কথা না বাড়িয়ে মাথা নাড়ল শুধু। নিরুপমা চলে যাওয়ার জন্য উদ্যত হয়েও ফিরে এসে বলল, তোমার এই সাজ পোশাক বাদ দাও, তোমার এই শাড়ি চুড়ি পরা বাদ দাও, বিশেষ করে এই লকেটটা। তোমার কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছো? হ্যাঁ করছি, প্রয়োজন বোধহয় আরো বেশি করব। খুলবো না মানে খুলবো না, কি করবে তুমি? নিরুপমার রাগ ততক্ষণে তরতর করে বাজছে। আয়াত্রী বোধহয় এই প্রথম মায়ের সাথে চেঁচিয়ে কথা বলছে। রাগে ক্ষোভে নিরুপমা আয়াত্রীর গলার নেকলেসটা একটানে খুলে ফেললো। ভাগ্য ভালো বেকায়দাই ছিঁড়ে যায়নি, শুধু হুকটা বেঁকে গিয়ে খুলে এসেছে, যা এখন ছিটকে অদূরে পড়ে আছে। আয়াত্রী মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, প্রচণ্ড জোরেই বলে উঠল, এটা তুমি কিভাবে পারলে? কেন এটা করলে বলো, বলো আমায়। তাসরিফ সাহেব তাদের চেঁচামেচি শুনে দ্রুত পদে হাজির হলো। নিরুপমা আয়াত্রীর দিকে তখনও তাকিয়ে। আয়াত্রী হাতড়ে তার নেকলেস খুঁজতে ব্যস্ত। নিরুপমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আয়াত্রী নেকলেস খুঁজে পেয়ে তা হাতে তুলে নিল। নিরুপমা পূর্বের ন্যায় দাঁড়িয়ে। আয়াত্রী এবার প্রশ্ন ছুড়ল, বাবাকে নিয়ে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে কি করতে তুমি? তা জানি না, তবে এইটুকু জানি যে তোমার জীবনের এই অংশ আমি চিরতরে মুছে ফেলবো। যাকে পছন্দ নয় তার দেহার নাম কেন রেখেছিলে? আয়ত্রী আয়ু বলে কেন ডাকো? নিরুপমা আচমকায় আয়াত্রীর গালে চড় বসালো। আয়াত্রী দু হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারলে না মা? আমার এই কষ্ট আমি কোথায় রাখবো বলো? নিরুপমার হয়তো এতক্ষণে হুঁশ ফিরেছে। ছোট থেকে এই মেয়েকে সে একটা ফুলের টোকাও দেয়নি সে। আয়াত্রী ছোটবেলা থেকেই ভীষণ শান্ত স্বভাবের ছিল। মায়ের কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করত, কখনো দ্বিতীয়বার করা লাগতো না। আয়াত্রী অনবরত কেঁদে চলেছে, তার রীতিমতো হেঁচকি উঠে গেছে। আমি সব জানি মা, তোমরা আমার থেকে কি লুকাতে চাইছো সবটা, কিন্তু তোমার আমায় বিশ্বাস করোনি তোমরা। বাকি কথা শেষ করার আগে কান্নার কারণে তার কথা অস্ফুটে হইল। তাসরিফের মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি পেটা করছে। সে মনে মনে প্রার্থনা করছে আয়াত্রী বাকিটুকু না বলুক। সে যা আজ করছে তা আয়াত্রীর বলার সুযোগ না আসুক। আয়াত্রী এবার বাবার দিকে তাকালো, অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি তো তোমারই মেয়ে বাবা, তাই না বলো? তাসরিফ যেন থমকালো। এই প্রশ্ন দিতে সে আরেকবার থমকেছিল। তখন নিরুপমা আর আশরাফের ডিভোর্স শেষে তারা ফিরছিল, নবজাতক আয়াত্রী তার কোলে। আশরাফ তখন তাচ্ছিল্য ভরে বলেছিল, নিরুপমাকে বিয়ে আর যাই কর, এই সত্য তো কখনো বদলাবে না যে ও তোর মেয়ে। তখন বোধহয় তাশরিফ থমকেছিল। নিরুপমা তাদের ডিভোর্সের পুরোটা সময় মৌনতা অবলম্বন করলেও তখন প্রতিবাদের স্বরে বলেছিল, তোমার মতো নিকৃষ্ট জন্মদাতা পিতার চেয়েও সে আরো আদর্শবান পিতা হবে। জন্মদাতা হলেই পিতা হয়ে ওঠা যায় না। এই কথাকে পুঁজি করে এসেছে এই 19টি বছর। আজ 19 বছর পর আবারও সেই যন্ত্রণা তাকে দহন করছে। আয়াত্রী রুদ্ধশ্বাসে বলল, তুমি আমার বাবা। পৃথিবীর কিছু নাম মাত্র সম্পর্কের দোহাই দিয়ে কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, পারবেও না, এমনকি ওই নিকৃষ্ট লোকটাও না। আমার বাবা বলতে আমি তোমাকেই জানি। তবে তুমি কেন বিশ্বাস রাখতে পারলে না? কেন তোমার প্রতি আমার ভালোবাসায় তোমার এতটুকু ভরসা ছিল না বলো? নিরুপমার ততক্ষণে পুরো পৃথিবী থমকে গেছে। আয়াত্রী এবার মায়ের দিকে ফিরে বলল, আমি তোমায় ভীষণ ভালোবাসি মা, তোমার নিদ্র কেউ। এর মানে এই না যে তার জন্য তোমায় ছেড়ে দিব। আমি জানি সব আমায় নিয়ে তোমার সারভাইভ, সব জানা। আমি সারাটা জীবন প্রার্থনা করেছি যেন কখনো তোমার কষ্টের কারণ না হই। আজও তার ব্যতিক্রম হবে না, বিশ্বাস করো। তুমি যা বলবে তাই হবে, সব ছেড়ে চলে যাব আমি, কিন্তু আমার জীবনে দ্বিতীয় কেউ আসবে না। এই অনুরোধটা অন্তত তুমি করবে না? আমি আমার এইটুকু ভালোবাসা, আমার স্মৃতির রোমন্থন করে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমায় বাধ্য করো না প্লিজ। তাসরিফ শব্দ করে শ্বাস নিল। নিরুপমাকে উদ্দেশ্য করে বলল, অনেক হয়েছে নিরুপমা, আর তোমার মন মতো কিচ্ছু হচ্ছে না। অতঃপর আয়াত্রীর দিকে এগিয়ে তাকে আগলে নিল।
আম্মা যান, আর কান্না করো না বাবা, কতদিন সব ঠিক হয়ে যাবে। আয়ত্রী বা কেউ আরেকটি বাক্য সম্পূর্ণ করার সুযোগ পেল না। নুসাইবা ছুটে এসে হাঁপাতে লাগলো, জড়ানো কণ্ঠে বলল, আয়াত ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। এর কিছুক্ষণ পর শাওন আর নিহাল আয়াতকে ধরাধরি করে নিয়ে আসতে দেখা গেল। নুসাইবা ছট করে আলো জ্বালিয়ে দিল। আয়াত্রী যেন পাথর বনে গেছে। নিরুপমা নিজের অবস্থান থেকে এক কদম পিছিয়ে গেল। আয়াত কপালের কাটা অংশের তাজা রক্ত এখনো চারপাশে লেগে আছে। ডান হাত সম্পূর্ণ কাটা ছেঁড়া। শরীরের আট শার্ট টি শার্টটা প্রায় লাল বর্ণে ধারণ করেছে যেন। আয়াত শাওনকে বলল, ধন্যবাদ ছোট ভাই, এবার তুমি যাও, তোমায় কষ্ট দিলাম। শাওন সম্ভাষণ শেষ করে প্রস্থান করল। তাসরিফ সাহেব এসে আয়াতকে দুহাতে আগলে নিলেন। নিরুপমা এগিয়ে আসতেই আয়াত বলে উঠল, আসবেন না আপনি? নিরুপমা থমকালো। সেদিনও আয়াত তাকে বড়মা বলে ডাকছিল। আয়াত কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আয়াতের দিকে একবার তাকিয়ে বলল, আমি মোটেও ওর জন্য আসিনি, আসতামও না। আমি এসেছি হিসেব মেটাতে, সেই হিসেবে যার ভিড়ে আপনি আমাকে ঘৃণা করেন। নিদ্র, বাবা এমন করে না। প্লিজ ওই নামে ডাকবে না আমায়। তুমি আমায় ভীষণ করুণা করেছো। আমি তো ঠিক জানি না, মায়ের কাছ থেকে শোনা যে আমাকে জন্মদিনের পরপরই নাকি তিনি কার্যক্রম ক্ষমতা হারিয়েছিল। আমি তখন ধুকে ধুকে মরতে থাকা নবজাতক, সে কিনা শুধু শ্বাসকষ্ট চালাচ্ছিল কোনো মতে। তখন নাকি তুমি আমায় আঁচলের নিচে ঠাঁই দিয়েছিলে। তোমার ওম নিয়েই আমি বেড়ে উঠেছি, তোমার উছিলায় বেঁচে গিয়েছিলাম বোধ হয়। অথচ সেই তুমি আমায় ঘৃণা করো, এতটাই ঘৃণা যে আমি তোমার ঘৃণা আর তোমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। এই দুটো দিনে আমার এদের ভিড়ে সব গুলিয়ে ফেলেছি। বেঁচে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে মরে। নিরুপমা দ্রুত এগিয়ে আয়াতের মুখে হাত রাখলো। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে শুধালো, এসব বলে না বাবা, বড় মায়ের সাথে হুমকি ধমকির পরে আগে তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। আয়াত হয়তো আরো কিছু বলতে চাইলো, কিন্তু অবসাদে তখন আর কিছুটি করা সম্ভব হচ্ছিল না। সে আলগোছে নিরুপমার কাঁধে মাথা এলিয়ে দিল। নিহালের দিকে চোখ পড়তেই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। নিহাল হাত উছিয়ে লাইক দেখালো। এসব দেখে চক্ষু চড়ক গাছ তাসরিফের। নিরুপমা তাকে যত ডাকছিল তাই তা শুনতেই পায়নি। অবশেষে রেগে বলল, এই কি সমস্যা, কোথায় হারালে তুমি? ওর জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাসরিফ সাহেব নড়ে চড়ে উঠলেন। দ্রুত আয়াতকে একটা রুমে নেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই একটা হম্বিতম্বি পড়ে গেল। বাড়িতে গ্রাম্য ডাক্তার ডাকা হলো। আয়াতকে তিনি দেখে কিছু ওষুধ দিয়ে গেলেন। ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া হলো। নিরুপমা ভীষণ ব্যস্ত, তড়িঘড়ি করে একটা স্যুপ তৈরি করে নিল। সে বারংবার স্মৃতি রোমন্থন করছে। নিদ্রের ছোটবেলার সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। সময় অতিবাহিত হলো। সবার ব্যস্ততা কমে এলো। আয়াতের অবস্থা কিছুটা ভালোর দিকে এলেও এখনো জ্বরের ঘোরে বকছে। যতগুলি কথাই বলছে সব কটাই জড়ানো গলায়। নিরুপমার বোধগম্য হলো শুধু আয়াত্রী শব্দটা, যা আয়াত কথার আগা গোড়ায় ব্যবহার করেছে। কিন্তু আয়াত্রী এখনো অনড়। সে স্থির চোখে বসে আছে। বিনা মুদ্রিত আঁখি জোড়া থেকে অনবরত অশ্রু প্লাবিত হচ্ছে। কিছু সময় পর নিরুপমা একটা ট্রে পাশের টেবিলে রেখে আয়াত্রীর দিকে এগিয়ে এলো। তার হাতে নেকলেসটা ঠিক করে গলায় পরিয়ে দিল। আয়াত্রীর চোখ আগের চেয়ে বেশি পরিমাণে অশ্রুসিক্ত হওয়া ছাড়া তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। নিরুপমা শান্ত কণ্ঠে শুধালো, যাও, ওর তোমাকে প্রয়োজন। আয়াত্রী মাথা নাড়ল, অর্থাৎ সে যাবে না। নিরুপমা মেয়েকে নিজের সাথে আগলে নিয়ে বলল, মাকে ফুল বোঝা না আয়ু। আমি যদি তোমাকে আমার পরিস্থিতি বোঝাতে পারতাম তবে আমাকে তুমি ভুল বুঝতে না। সব বলবো তোমায়, এখন না, পরে। তবে এখন যাও, ছেলেটা বারবার তোমার নাম নিচ্ছে। আমি যাব না মা, উনি আমায় হয়তো চান না। তখন বললো শোনোনি। এটুকু কথা শেষ করতেই আয়াত্রী কয়েকবার ফুপিয়ে উঠল। নিরুপমা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকামি। এমন যদি ও তোমাকে কারোর জন্য ছেড়ে যাবার কথা বলতো তোমার কষ্ট হতো না? আসল সত্য হচ্ছে ও তোমার জন্যই এসেছে। যা বলেছে অভিমান থেকে। অভিমান জিনিসটা বড্ড সেন্সিটিভ, যার তার সাথে হয় না। আমাদের অবশ্যই ভালোবাসার মানুষটির অভিমানের কদর করতে শিখতে হবে। আয়াত্রী আরও কিছু সময় কান্নাকাটি করে নিজেকে হালকা করে নিল বোধ হয়। নিরুপমা ফের শুধালো, যাও।
আয়াত্রী কিছুক্ষণ থম মেরে বসে রইল, অতঃপর দ্রুত রুমের দিকে পা বাড়ালো। আয়াতের জ্বর কিছুটা কমে এসেছে বিধায় আয়াত্রীর প্রবেশে অনুভব করতে পারল। আয়াত্রী এসেছে অবধি কান্না করেই যাচ্ছে। আয়াতের মনে হলো তাকে হয়তো থামতে বলা কিংবা একটুখানি সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু আয়াতের তা করতে ইচ্ছে করলো না। কারণ প্রিয় মানুষের কান্না যেমন আমাদের অপ্রিয়, তেমনি আমাদের হারানোর ভয়ে প্রিয় মানুষটির কান্নাই ভীষণ প্রিয়, ভীষণ। এই কথাটি চরম সত্যি। আর এই চরম সত্যি উপলব্ধি করে আয়াত তৃপ্তির ঠেকুর তুলে চোখ বন্ধ করলো। কাঁদছে কাঁদুক, একটা মানুষ তাকে হারানোর ভয়ে কাঁদছে, কথাটা ভাবতেও ভালো লাগে। পূর্ব দিগন্তে রাঙা প্রভাতের এক ফালি রোদ্দুর চোখে মুখে পড়তেই বোধ হয় আয়াতের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সর্বপ্রথম নিজের অবস্থান নির্ণয় করার চেষ্টা করলো। একটু নড়েচড়ে উঠতেই সমস্ত শরীর ব্যথায় রিরি করে উঠল। বেশ কিছু সময় নিয়ে আয়াত নিজেকে স্থির করলো। আয়াত্রীর ঘুমন্ত মুখখানা দেখে বোধহয় সে খেয়ে হারিয়েছে। প্রতিনিয়ত যে ইচ্ছা পোষণ করে এসেছে, আজকে হুট করে তা পূর্ণতা পাওয়াতেই বেচারার এই দশা। আয়াত্রী বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ঘুমোতে যে সে আরাম বোধ করছে না তা আয়াত্রীর মুখশ্রী দর্শনেই বোঝা যাচ্ছে। আয়াত দ্রুত ওঠার চেষ্টা করেও বাধাপ্রাপ্ত হলো। শরীরের কাটা ছেঁড়া জায়গায় জঘন্যতম ব্যথা করছে, তাই চাইলেও পূর্বের ন্যায় সহজেই সবকিছু করতে পারছে না। ধীরে সুস্থে বসে আয়াত্রীর হাতখানি ছেড়ে দিল। এতক্ষণে দুহাত পেঁচিয়ে একদম ঝাপটে ধরেছিল। আয়াতের মাঝে কিঞ্চিত অপরাধবোধ কাজ করছে। কে জানে রাতে হয়তো জ্বর বেড়েছে, জ্বরের ঘুরে বেচারিকে কতটা হেনস্থা করেছে খোদা ভালো জানেন। জ্বর উঠলে যে তার দিশা থাকে না তা নিজেই খুব ভালো করেই জানা আছে। আয়াতের নড়াচড়াতেই বোধহয় আয়াত্রীর ঘুম ভেঙে গেল। তাছাড়া যেভাবে ঘুমাচ্ছিল ততটা সুবিধাও নয়, তাই একটুতেই ভেঙে গেল। আয়াত্রীর ঘুম ঘুম ভাব কেটে যেতেই সে ব্যস্ত হয়ে পড়ল। আয়াতকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন এখন? এখন আর জ্বর আছে? বেশি খারাপ লাগছে? আয়াত উত্তরের অপেক্ষা না করিয়ে আয়াত্রী তার কপালে হাত দিয়ে জ্বর চেক করে নিল। আয়াত মাথা নেড়ে বলল, আমি একটু ফ্রেশ হব। আমি হেল্প করছি, উঠুন। আয়াত্রী ভীষণ ব্যস্ত হয়ে পড়লেও আয়াত তাতে মাথা ঘামালো না। সে আয়াত্রীকে এক প্রকার এড়িয়ে গেল। আয়াত্রীর ভীষণ মনক্ষুণ্ণ হলো। আয়াত তার উপর রাগ করে আছে, এখনো কথা বলতে চাইছে না, ভেবেই কান্না পাচ্ছে। আয়াত্রী ঝটপট কক্ষ ত্যাগ করলো। কান্না পেলেও কান্নার সময় না। মায়ের সামনে এতক্ষণ রুমের মধ্যে বর নিয়ে বসে থাকার লজ্জা আয়াতের এড়িয়ে যাওয়ার চেয়েও দ্বিগুণ। আয়াত্রী চলে যেতে আয়াতের কপালে ভাঁজ পড়ল। সে তো ইচ্ছে করেই একটু এড়িয়ে চলার নাটক করছিল। ভেবেছিল হয়তো এতে বউয়ের দ্বিগুণ ভালোবাসা মিললেও মিলতে পারে, কিন্তু হলো যা চাইও মিলল না। আয়াত ব্যথিত মন নিয়ে কাজ এগিয়ে নিতে লাগলো। আয়াত্রী চুপি চুপি পা ফেলে রান্নাঘরে এগিয়ে যেতেই দেখলো মা তার রান্নায় ব্যস্ত। আয়াত্রী দ্বিধা কাটিয়ে প্রশ্ন করলো, আমি তোমায় হেল্প করি? নিরুপমা মাথা নাড়ল। আয়াত্রী রুটি নিয়ে বেলতে লাগলো। সুন্দর একটা ঘ্রাণে পুরো ঘর মম করছে। আয়াত্রী ঘ্রাণ নিয়ে বলল, মা হঠাৎ পায়েস রান্না করছো? জ্বরে নিদ্র বেশ কাহিল হয়ে যায়, কিচ্ছুটি মুখে তুলতে চায় না। প্রিয় খাবারের মাঝে এই পায়েসই একটু মুখে তুলবে। ও, শুধু মাকে কনভিন্স করলেই হবে না, একসাথে থাকতে হলে অনেক কিছু জানতে হবে। ওই মানুষটার শখ আহ্লাদের প্রতি যত্নবান হতে হবে, তার মান অভিমানের মর্যাদা দিতে হবে, পছন্দ অপছন্দগুলোও পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করতে হবে। আয়াত্রী আর প্রতি উত্তর করতে পারল না। মা যে সেদিন রাতে তাদের কথা শুনেছিল এটুকুতে স্পষ্টই। আয়াত্রীর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। সে কিছুক্ষণ আমতা আমতা করে রান্নাঘর ছাড়ার জন্য পা বাড়ালো। কিছুটা গিয়েই ফিরে আসলো। মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি মা, কালকে রাতে ভীষণ বেয়াদবি করে ফেলেছি। আমার উপর রাগ করে থেকো না প্লিজ, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। এইরূপ একটু আধটু হয়, তাছাড়া তোমার পরিস্থিতিটাই ছিল অমন করার মতো। আমিও তো বদৌলতে গায়ে হাত তুলেছি। আয়াত্রী টু শব্দটিও করলো না। মায়ের আঁচলের নিচে মুখ গুজে বেশ কিছুক্ষণ একই ভঙ্গিতে অবস্থান করলো। কিছুক্ষণ পর নিচ থেকেই বলল, আমার ফোনটা একটু দিবা, ওদের সাথে একটু কথা বলা দরকার। নিরুপমা আলমারির চাবি দিতেই আয়াত্রী তো দৌড়ে পালালো। মায়ের রুমে প্রবেশ করতেই দেখা গেল তার বাবা মুখের উপর বই রেখে ঘুমানোর ভান ধরেছে। আয়াত্রী চুপি চুপি মুখের উপর থেকে বইখানা তুলে নিতেই তাশরিফ সাহেবের আতঙ্কিত চেহারা দৃশ্যমান হলো। আয়াত্রী হেসে ফেলল। আয়াত্রীকে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজকে তার ছুটির দিন। ছুটির দিনগুলোতে সাধারণত তাশরিফ সাহেব একটু হেয়ালি করে ভাবনার জগতে ডুবে ডুবে কাটাতে চায়। নিরুপমার এই কাজটা পছন্দ নয়। তার মতো ছুটির দিনটা পরিবারের সাথে কাটানো উচিত। এই প্রসঙ্গে তাশরিফ সাহেব ছুটির দিনে বই মুখের উপর রেখে ঘুমের ভান ধরে থাকার পন্থা অবলম্বন করেন।
যদিও বেশিরভাগ সময়ই সে ধরা পড়ে যায়। আয়াত্রী ঝটপট ফোন বের করে বাবার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। তাসরিফ সাহেব শুধালেন, কি হয়েছে রে? আরে বন্ধু বান্ধবগুলোকে একটু আপডেট তো দিই, তা না হলে তো ওরাও ভেবে বসে থাকবে যে আমি সন্ন্যাস ব্রত গ্রহণ করেছি। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধু বান্ধবগুলোই এমনই ভয়ঙ্কর। তাহলে তো তুমিও তোমার বন্ধু বান্ধবের কাছে ভয়ঙ্কর। হ্যাঁ, তুমিও। আমরা সবাই। তাসরিফ ডাইনিংয়ে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছে। আয়াত এসে তার পাশে বসে পড়ল। তাসরিফ সাহেব আয়াতের দিকে তাকিয়ে বলল, এখন কেমন আছো? ব্যথা কমেছে? হ্যাঁ হ্যাঁ কমেছে। তোমার? আমার আবার কিসের ব্যথা? বুঝবে না, বাদ দাও। তাসরিফ সাহেব আয়াতের দিকে এখনো তাকিয়ে। আয়াত এতক্ষণে তাসরিফ সাহেবের দিকে দৃষ্টিপাত করলো, হেসে বলল, তারপর বলো, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? ভালোই ভালোই তো, ভালো যাচ্ছে। আগের মতোই তেরামো করছো? এসব কি বলছো বাবা? কথা বলছি। দেখো, তুমি এখন বড় হয়ে বাবা, ঠিক করে কথা। শ্বশুর মশাইকে সম্মান দেবো, তাই তো? বেটার লোক দেখে ভেবেছিলাম আগের চেয়ে সভ্য হয়েছে, এখন দেখি দ্বিগুণ অভদ্র। কি করব বলো? তোমার বউটা এমন হিটলার বানিয়েছো কেন শুনি? এখন আমার মতো নিষ্পাপ একটা ছেলেকে হিটলার শাশুড়ির রেশা নলে পড়তে হচ্ছে। তাসরিফ সাহেব এবার শব্দ করে কেসে উঠলেন। আয়াত ব্যথাতুর হাতে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। এর মাঝে কেউ দরজায় কড়া নাড়ল। সাড়া না পেয়ে অনবরতই নাড়তেই লাগলো। আয়াত্রী অনুরুম থেকে ছুটে এলো, বিরক্তি নিয়ে বলল, তোমরা একজনও কি শুনতে পাওনি? তাসরিফ সাহেব না শোনার ভান করে খবরের কাগজে চোখ রাখলেন। আয়াত কিছু না বুঝতে পেরে তৎক্ষণাৎ তাসরিফ সাহেবকে অনুসরণ করলো। আয়াত্রী দরজা খোলার জন্য এগিয়ে গেল। নিরুপমা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াত তাসরিফ সাহেবের দিকে হেলে বলল, আগের মতো তেরামো করো। তুমিও তো করলে। তোমার দেখা দেখি। আমি তোমায় পিচ্চি রেখে এসেছি, কি করতাম না করতাম কত কিছু তো জানার কথা না? আচ্ছা, কেন মায়ের কাছে বাবার কাছে জিজ্ঞেস করে জেনেছি। আগে থেকে আমার প্রতি নজর দেখছি তোমার। তা তো বটেই, হবু শ্বশুর বলে কথা। চেয়েছিলাম শ্বশুরের সম্পর্কে সব জেনে শুনে রাখি। কেন কেন? আরে শ্বশুর মশাইয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সংসারের অর্ধেক সুখ বজায় থাকে। তাসরিফ সাহেব তপ্ত শ্বাস ফেলল। জীবনের এক অংশ যে তালগোল পাকাতে বাকি নেই তা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। আয়াত্রী দরজা খুলতেই শাওনকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আয়াত্রী তাকে দেখে চোখ পিটপিট করে তাকালো। শাওনও তাই করলো। অতঃপর শাওন প্রশ্ন করলো, বাসার কি অবস্থা দোস্ত? আমাকে উনি কনভিন্স করে নিয়েছেন। আমাদের দুলাভাই যে এন্ট্রি নিয়েছে, না হয় যাবে কোথায়? উনি কি সত্যি অ্যাক্সিডেন্ট করেছিল নাকি ইচ্ছে করে? না না, সত্যি, শুধু অসুস্থতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পেছন থেকে নিরুপমার গলা শোনা গেল। বলল, কে এসেছে আয়াত্রী? আয়াত্রী চেঁচিয়ে বলল, শাওন এসেছে। শাওন মূলত আয়াতের জিনিসপত্রগুলো ফেরত দিতে এসেছিল। তার ভাবনা ছিল দিয়েই চলে যাবে, কিন্তু এখন তাকে ধরে বেঁধে নাস্তার জন্য বসিয়ে দেওয়া হলো। খাবার টেবিলে খাবার দেওয়া হলো। সবাই বসে গেলেও আয়াত একটুখানি গড়িমসি করছে। তার হাত দিয়ে খাবার খাওয়ার অবস্থা নেই। নিরুপমা ভরাট গলায় বলল, নিদ্র, বসে পড়, ওষুধ খেতে হবে। আয়াত বিচলিত হয়ে টেবিলে বসলো। নিরুপমা খাবার দেওয়া শেষে আয়াতের পাশের চেয়ারে বসে পড়লো। প্লেটে খাবার নিয়ে আয়াতের মুখে খাবার তুলে দিতে লাগলো। আয়াত কিছুক্ষণের জন্য থমকালেও নিরুপমার মধ্যে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। মনে হচ্ছে যেন সে তার প্রতিদিনের রুটিন মতো কাজ করছে। আয়াতের কিছু মুহূর্তের জন্য সবকিছু এলোমেলো মনে হলো। নিরুপমা তাড়া দিয়ে বলল, দ্রুত শেষ করো, আমার কাজ আছে। আয়াতের মাঝে এতটা সময় পর্যন্ত বিচলিত ভাব কাজ করছিল। প্রতিটি পদক্ষেপে ভাবছিল যদি বড় মা উল্টো বোঝে, কিন্তু তা সহসাই কেটে গেল। বরঞ্চ গাছাড়া ভাব দেখিয়ে বলল, হ্যাঁ যাও না, কতদিনের পাওনা বাকি। এর আসল দিতেই হিমশিম খেয়ে যাবে, মুনাফা তো বহুদূর। আয়াত্রী মায়ের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো, কিন্তু অবাক হয়ে দেখলো তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা গিয়েছে। খাবার পর্যায় ক্রমে এগিয়ে যেতে লাগলো। আয়াতের ফোনে কল আসছে তো আসছে। আয়াত নিরুপমার দিকে তাকিয়ে অনুমতি চেয়ে বলল, তন্ময় ভিডিও কল দিচ্ছে, রিসিভ করব? নিরুপমা মাথা নেড়ে সম্মতি দিল। তাসরিফ সাহেবের চক্ষু চড়ক গাছ। এই ছেলে সকাল থেকে রীতিমতো ঘরে বসে রাজ করছে, আর এখন সামান্য ফোন রিসিভ করতে অনুমতি চাইছে। এত ভদ্রতা!
তাসরিফ সাহেব দুঃখ ভারাক্রান্ত মনে ঠিক করলেন ছোট মেয়ের জামাতা নির্ধারণের ক্ষেত্রে সোচ্চার হতে হবে। ছোট জামাতা লয়াল হওয়া চাই। এরূপ দ্বিমুখী নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আয়াত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তন্ময়ের অনর্গল কথা বেশি আসতে লাগলো। রুদ্ধশ্বাসে সে বলতে লাগলো, কিরে ভাই, এগুলা কি? শারীরিক কনভিন্স করতে গিয়া অ্যাক্সিডেন্ট খুইরে বসবি? শাওন যখন বলল তুই অ্যাক্সিডেন্ট করছস আর তোকে আয়ুদের বাড়ি নিয়ে এসেছে, আমার কি চিন্তা হচ্ছিল জানিস? আমি ভাবলাম বড় মামি বুঝে রেগে তোকে একেবারে। কেন? বড় মামি বুঝি খুবই নির্দয়? নিরুপমার কথা শুনে তন্ময় থামল। আয়াত ক্যামেরা পূর্ণ কোণে স্থাপন করতেই নিরুপমার অবস্থান দৃশ্যমান হলো। তন্ময় কপট রাগ নিয়ে বলল, কিরে ভাই, তোর শ্বশুর বাড়ি বলে এভাবে আগে থেকেই খাওয়া শুরু করবে? তন্ময়ের কথার জবাব দেওয়ার আগেই ফোন কেড়ে নিল তাহিরা বেগম। ছেলের প্রতি বৃতৃষ্ণার কথাগুলো বলতে গিয়েও থেমে গেল। নিরুপমাকে দেখতেই চোখের কোণে চিকচিক করে উঠল। নিরুপমা ফোনের স্ক্রিনে তাকিয়ে শুধালেন, সে কেমন আছিস তাহু? চেনা পরিচিত ডাক। অনেকদিন পর শুনে তাহিরা বেগম বড্ড আবেগী হয়ে উঠল। মুখ অন্যদিকে ফিরিয়ে অভিমানী কণ্ঠে বলল, তোমরা কেউ কথা বলবে না আমার সাথে, কেউ না, ফোন রাখো। তাহিরা বেগমের কথা সম্পূর্ণ হতেই তন্ময় ছো মেরে ফোন নিয়ে গেল। আরে মামি, আমার কথা শেষ হয়নি তো। এদের সবার কাণ্ড দেখে সবাই হাসলো। নিরুপমা ফের খাবার দিতেই আয়াত নাকচ করলো আর খাবে না। নিরুপমা চিন্তিত হয়ে বলল, এভাবে অনিয়ম করলে রিকভার করতে পারবে? আম্মুকে জরুরি ভিত্তিতে বাড়িতে আনছি, এরপর সকাল তোমার কাছে আর বিকেল আম্মুর কাছে। রিকভারি নাচতে নাচতে চলে আসবে। নিরুপমা হেসে উঠে পড়ল। ধীরে সুস্থে গিয়ে ফের তাসরিফ সাহেবের কাছে বসে পড়ল। তন্ময় এখনো অনর্গল বকেই যাচ্ছে। আয়াত বলল, আরে এত বেশি হাইপার হওয়া লাগবে না। এর চাইতে ভালো তোরা চলে আয় আমার শ্বশুর বাড়িতে, তোদের দাওয়াত। তুই কি শিওর? আলবৎ শিওর। আমার শ্বশুর মশাই একটু কিপটে টাইপ হলেও মেয়ের শ্বশুর বাড়ির লোকদের কদর করবে। বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভয়ে টু শব্দটি করবে না। সামনাসামনি ব্যাপারটা আমাদের একান্ত ব্যক্তিগত ইস্যু, এইসব তুমি জনসম্মুখে প্রকাশ করছো যে? ট্রেইলার দিলাম একটু। কনভেন্স এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এখনো বিবেচনা সাপেক্ষে। তাই এতটা উড়াউড়ি করো না বেটা। কে জানে আচমকা বাতিল বলে গণ্য হবে। সুতরাং একটু শান্ত সৃষ্ট হও, লেট বিশিষ্ট নয়। আয়াতের কাছে কথাটা বেশ গুরুত্বপূর্ণ মনে হলো। সে গম্ভীর গলায় বলল, ফোন রাখ, বিরক্ত করবি না। নিজের শ্বশুর বাড়ি যা, আরেকজনের শ্বশুর বাড়ির প্রতি এত লোভ কেন? আয়ত্রী হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। ভিডিও কলে বন্ধু বান্ধবের সাথে কথা বলছে। একে একে বর্ণনা করছে সম্পূর্ণ ঘটনা শুরু থেকে শেষ অবধি। যাক বাবা, চিন্তামুক্ত হলাম। এই ঘটনা শুনে আমার কেমন জানি জামাই বিচ্ছেদ ফিল হইতেছে। ভাইয়া যে ইউনিক উপায়ে কনফেস করেছে। শোনায়ু, একটা গুরুত্বপূর্ণ কথা। নওশাদ ফোন দিয়েছিল, তোর ফোনে ট্রাই করছিল, তুই নাকি ফোন তুলছিস না। তারপর কি বললো? বললো যে দেখা করতে। আমি একা না কিন্তু। কাকে নিয়ে যেতে বলেছে সাথে? আয়ত্রীকে। মিথিলার জবাব শুনে হুমায়রা কিছুক্ষণ থমকালো। অতঃপর থপ করে লাইন কেটে বেরিয়ে গেল। ঝুমু বলল, বেচারি বোধহয় কষ্ট পাইছে। ভাই সিঙ্গেল আছি, ভালো আছি। ভালো আছিস আর কোথায়? সে তো আমাদের মাথার মগজ ভাজা ভাজা করেই খাচ্ছিস। এই আয়ত্রী, তোর জামাই কেন ফোন তোলে না? উনি আমারে জিজ্ঞেস করতে করতে পাগল করে ফেলছে। ভাসুর হয় তোর, ভাসুর। দিস ইজ নট ফেয়ার দিশা। ওইটা তোমার আর তোমার জামাইয়ের ব্যাপার। আয়ত্রী এ বিষয়ে অবগত নয়। সবাই হেসে ফেলল। এক পর্যায়ে ওরা খিলখিলিয়ে হাসি বাদ দিয়ে মুখ টিপে হাসতে লাগলো। আয়ত্রী অবাক হলো আজ যে হাসাহাসি স্রোতের বিপরীতে চলছে ব্যাপার কি। হঠাৎ পেছন ফিরতেই দেখতে পেল আয়াত তার দিকে বেশ খানিকটা ঝুঁকে আছে। আয়াত্রী বিচলিত মুখে তাকালো। আয়াত ফোন নিয়ে বলল, শালি সাহেবারা, আমার একটু জরুরি ভিত্তিতে মিটিং কনফারেন্স করতে হবে। আপনাদের এটা পরবর্তীতে কন্টিনিউ করলে কি সমস্যা হয়? না না ভাইয়া, কোনো সমস্যা নেই, থাকতেই পারে না। সমস্যাটা আবার কি জিনিস? আয়ত্রী কল কেটে দিল। আয়াত্রী ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। আয়াত ঝুঁকে আছে বিদায়। আয়াত সোজা হয়ে বসলো। আয়াত্রীকে টেনে এনে নিজের একদম কাছে নিয়ে এলো। আয়াত্রী বেশ কিছুক্ষণ উসখুস করতেই আয়াত বলল, এমন ছটফট করছো কেন? শান্ত হয়ে বসো। দেখছো না তোমার বড় অসুস্থ? আয়াত্রী এবার চুপচাপ বসে পড়ল। আয়াত গম্ভীর কণ্ঠে বলল,
তুমি সকাল থেকে আমায় ইগনোর করছো কেন? আয়াত্রী আমতা আমতা করে কিছু একটা বলল। আয়াত এবারে আয়াত্রীকে নিজের বরাবর বসালো, চোখে চোখ রেখে প্রশ্ন করল, আমাকে ছাড়া তোমার দিনগুলো কেমন ছিল? আয়াত্রী সম্মোহিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছু সময়ের মাঝেই তার আখিদয় টইটম্বুর হয়ে গেল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন আয়াতের বুকে মুখ গুছল। আয়াত হতবিহবল হয়ে বসে রইল। আয়াত্রী ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার ভীষণ কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল কেবল। আমি ঘুমোতেও পারছিলাম না, ইচ্ছে করছিল আপনাকে ছেড়ে থাকার চেয়ে মরে যাই আমি। এই কথা বলবে না, কখনো না। একবার করেছিলে আর কখনো এসব মাথায়ও আনবে না। আয়াত্রী উঠে বসলো। আয়াতের কথায় পিটপিট করে তাকালো। পরেই মনে পড়ল তার সেই ফেক সুসাইড অ্যাটেম্পটের কথা। আহারে বেচারা জানতেও পারল না কিচ্ছুটি। আয়াত্রীর কপালের এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে আয়াত প্রশ্ন করল, কদিন ঘুমাওনি? বিগত 2 দিন। আয়াতের এবার সত্যি সত্যি আয়াত্রীর মুখখানা ফ্যাকাশে লাগলো। মনে হচ্ছে এই মেয়ে এই কয়দিনে আহা নিদ্রার কাছেও ঘেসেনি। আয়াত্রী ক্লান্ত কণ্ঠে বলল, ঘুমোতে দিন না প্লিজ। কিন্তু আয়াত অনড় রইল। বউকে এখন কোনো মতেই ঘুমাতে দেওয়া যাবে না। সে দুঃখী দুঃখী হয়ে বলল, তুমি একদম নির্দয় আয়ু। বর অসুস্থ হয়ে পড়ে আছে, কোথায় তার সেবা যত্ন করবে? তা না করে তুমি ঘুমাতে চাইছো। কালকে রাতে কি করলাম? তুমি এইসব ভাবছো, অথচ দেখছো না ভালোবাসার অভাবে তোমার অসহায় বরটা রিকভার হয়ে উঠতে পারছে না। কোথায় বরকে ভালোবাসবে, আদর সোহাগ করবে, একটু শুষ্ক চুমু টুমু খাবে, তা না করে তুমি ঘুমাতে চাইছো। আর তোমার বর ভালোবাসার অভাবে মরতে বসেছে। এই দিলে ভালোবাসার প্রতিদান? আয়াত্রীর স্বভাবত বিরক্ত লাগার কথা হলেও বিরক্ত লাগলো না। কেউ যখন আমাদের সবসময় ভালোবাসতে চাই, তখন আমরা এর মাত্রা অতিরিক্ততাই বিরক্ত বোধ করি। সে হুট করে ভালোবাসা কমিয়ে দিলে হাঁসফাঁস লাগে। তার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনি। এই আশায় এই বুঝি ভালোবাসি বলল। এরপরও না হলে তাকে বলতে ইচ্ছে করে, আপনি কি কিছু ভুলে গেছেন? আপনি আমায় ভালোবাসছেন না কেন? আপনার তো দম বন্ধ হয়ে আসা উচিত। অদ্ভুত, এভাবে মানুষ ভুলতে পারে? আয়াত্রীরও তাই হলো। সে আয়াতের বাহুতে সুখ নিদ্রার আয়োজন করে ভালোবাসি বলি শুনতে লাগলো। কেউ আমাদের ভালোবাসি বলছে দিনরাত এক করে, তা শুনতে সমস্যা কোথায়? আশরাফ আহসান, তাসরিফ আহসান, দুটো নাম কেমন একটা প্রশ্ন তৈরি করে না? মনে হয় না ওরা একে অপরের কাছাকাছি? তাহলে এই খটকা এখন তুলে ধরা যাক। আহসান পরিবারটি এই তিতাসের তীর ঘেঁষা গ্রামে বিস্তার করছে বংশ পরম্পরায়। এদের বংশের একটা ঐতিহ্য রয়েছে। তারা একটি পরিবারের সাথে যৌথভাবে বসবাস করে। আমির আহসান, তারিক আহসান 2 ভাই ছিলেন। আমির আহসানের ছেলে আশরাফ, আজাদ, মেয়ে আফিফা। তারিক আহসানের ছেলে তাশরিফ, আরও ছোট 2টা ছেলে ছিল, আর একটা মেয়েও ছিল। মেয়েটা আশরাফের কাছাকাছি বয়সের, তেমন তাশরিফ আর আজাদ কাছাকাছি বয়সের। বাকিরা আফিফার আগের পরের। বড় ছেলে হিসেবে আশরাফের কদর কম ছিল না আহসান পরিবারে। তাশরিফও বড় ভাইকে বেজায় শ্রদ্ধা করতেন। নিরুপমা আর তাশরিফ একসাথেই পড়তো বিধায় তারা ছিল খুব ভালো বন্ধু। নিরুপমার দৃষ্টি ওদিকে উভয় হতেই সীমাবদ্ধ ছিল খুব ভালো বন্ধু পর্যন্তই। কিন্তু তাশরিফ নিরুপমাকে যথাসম্ভব ভালোবাসত। এ কথা তার পুরো পরিবার জানতো ছোট থেকে বড় অবধি। কিন্তু তাশরিফ নিরুপমাকে কিছুই জানায়নি। তার মতে সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, কাজেই সে নির্দিষ্ট সময়ের অপেক্ষায় দিন গুনছিল। তাছাড়া নিরুপমাও তাশরিফ পর্যন্তই, এর বেশি কখনো যাওয়াই হয়নি তার। তাই কোনো প্রকার ভয় ভীতিও ছিল না তাশরিফের মনে। নিরুপমা ছোটবেলায় মা হারায়। সৎ মায়ের চোখের বালি ছিল বিধায় বাবাও ভীষণ পর হয়ে যায়। সৎ ভাই নিজাম ছাড়া তার আপন বলতে পরিবারে একটা সদস্যও ছিল না। নীলিমাকে নিরুপমা নিজের বোনের মতো জানলেও নীলির মনোভাব ছিল সব কেড়ে নেওয়ার টাইপ। তাই পরিবার থেকে বঞ্চনা পাওয়ার কষ্টটা ভোলাতেই তাশরিফ নিজ বাড়িতে নিরুপমার দৈনন্দিন যাতায়াতের নিয়ম প্রচলিত করে ফেলে। বাড়ির সকলেই নিরুপমাকে পছন্দ করত। এমন লক্ষ্মী মেয়েকে কে না পছন্দ করবে? তার উপর তাদের আদরের ছেলের ভালোবাসা বাড়ির হবু বউ। আশরাফ পড়াশোনা গঠিত কারণে বাড়িতে থাকতো না বিধায় সে নিরুপমাকে দেখেনি। কিন্তু তাশরিফের নিরুপমার প্রতি ভালোবাসার পরিমাণ খুব ভালোই জানা ছিল। এর মাঝে কোনোভাবে আশরাফের নিরুপমার সাথে দেখাও হয়ে যায়। সে শুরু নিয়মিত প্রেম নিবেদন। বলা বাহুল্য যে নিরুপমা নিজেকে প্রথমে যথেষ্ট সংযত রেখেছে। কিন্তু যার জীবনে ভালোবাসার অভাব, নিজের মানুষ নেই, ভেতরটা কারো সহমর্মিতা পাওয়ার জন্য মরুভূমির ন্যায় চৌচির। তারই সামনে কেউ একজন তার জন্য প্রতিনিয়ত ভালোবাসা প্রকাশ করলে সে তার দিকে ঝুঁকবেই।
এটা স্বাভাবিক। নিরুপমাও তার ব্যতিক্রম নয়। তাদেরও একদিন প্রণয় হলো। আশরাফ শুধালো ব্যাপারটা তাসরিফের কাছ থেকে আড়াল করতে। মেয়েদের কাছে নিজের প্রেমিক সর্বদা সঠিক সুপুরুষ। নিরুপমার কাছেও তাই হলো। অতএব তাসরিফের অগোচরে তার প্রিয়তমা অন্য কারো তার সঠিক সময় আর বোধহয় পাওয়া হলো না। কিন্তু নিরুপমার মনের মাঝে একটা অপরাধবোধ কাজ করতো বিধায় সে একদিন সবটা বলে দেয়। সব শুনে প্রথমে তাসরিফ হতবিহ্বল হয়ে পড়ে। বাকশক্তি লোপ পাওয়ার মতো দিন 3 কাটিয়ে দেয়। রাগে ফেটে পড়ে। সবটা জেনেও বড় ভাইয়ের মতো লোকটা এমন করলো ভেবেই তার রাগ হয় ভীষণ। সেও নিজের দিক হতে নিরুপমাকে সবটাই অবগত করে। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। নিরুপমা ভালোবেসে ফেলেছে আশরাফকে ভীষণভাবে। আশরাফও হয়তো উপলব্ধি করতে পারলো ব্যাপারটা। মেয়েটা সারাটা জীবন ভালোবাসা থেকে বঞ্চিত ভেবেই সে সরে এলো। নিজেকে ঠিক করতে পাড়ি জমালো সুদূর আমেরিকায়। তখন আফিফার নতুন বিয়ে হয়েছিল বিধায় বেড়ানোর নাম করে কেটে পড়ল। তাসরিফের অনুপস্থিতির সময়টা ওরা বিয়ে করে নেয়। তাসরিফ যখন বাড়ি ফিরল তখন নিরুপমাদের রমরমা সংসার। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে আরেকজনের সাথে দেখে তার ক্ষত আরও দগদগে হয়ে উঠল। তার উপর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো করে আশরাফ সময়ে অসময়ে প্রশ্ন ছুড়ে দিত। কেমন আছিস তাশরিফ? ভালো তো? এতদিনে এই ত্রিমাত্রিক ভালোবাসা সবাই নীরব জানলে এবার তা প্রকাশ্যে আলোচিত হলো। তাসরিফ ঘর ছাড়ল। জাবেদা বেগম তখন দেশ বিতাড়িত ছেলের শোকে পাগল প্রায়। বোনের মতো জায়ের সাথে ঝগড়া করে আলাদা হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে 2 বার ভাবলেন না। যা হবে বোনের মতো, এই ছিল আহাসান পরিবারের রেওয়াজ। তা প্রথমবারের মতো ভঙ্গ করলো জাবেদা বেগম। পরিবার ভঙ্গ হলো, রক্তের বাঁধন হলো ছিনল। তাসরিফ আয়াত আর তন্ময়কে নিতে আসতো মাঝে মাঝেই, কিন্তু নিরুপমার মুখোমুখি হতে সাহস করেনি আর। নীলিমা নিরুপমার সুখ সহ্য করতে পারে না, কিংবা আশরাফের প্রতি অনুভূতি থেকেই একটা ঝামেলা বেঁধে রাখার আপ্রাণ চেষ্টা করত। তবে এটা সত্যি যে আশরাফ নিরুপমাকে ভালোবাসত ভীষণ। তার ভালোবাসা ছিল নিখাত। আশরাফের বাজে অভ্যাস ছিল বন্ধু বান্ধবের সাথে পার্টিতে গিয়ে অ্যালকোহল পান করা। মাঝে মধ্যেই এই কাজ করত। নীলিমা একদিন এই সুযোগটাই নিয়েছিল। চৈতন্য ফেরার পর আশরাফের অবস্থা ছিল ভয়াবহ। নীলিমা তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেই চলত। আশরাফের সাধ্য ছিল না তাতে ভয় না পাওয়ার। নিরুপমা তার ভীষণ শখের। ছোট ভাইয়ের সাথে অবিচার, পরিবারের ভাঙন সৃষ্টি সবটাই করছিল শুধু নিরুপমাকে পাওয়ার জন্য। অতিরিক্ত মানসিক চাপে আশরাফ তখন জ্ঞানশূন্য। ইচ্ছা অনিচ্ছা উভয় নিয়ে তাদের অবৈধ সম্পর্ক বাড়তে লাগলো। পারিবারিক কলহের কেন্দ্রবিন্দু নিঃসন্তান দম্পতি। মানুষের মন্তব্যের দরুন নিরুপমার প্রতি আশরাফের মন বিষিয়ে উঠল। সত্যি প্রকাশিত হবেই, এই কথা সত্য প্রমাণিত হয়ে নিরুপমার সামনে সব সত্যি খোলাসা হলো। এরপরে ঘটনার প্রায় সব জানা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীর প্রতি তালাক কার্যকর নয় বিধায় আয়ত্রী জন্মগ্রহণের পর তাদের ডিভোর্স কার্যকর হলো। আশরাফ অবশ্য এর মাঝে চেষ্টা করেছে, তবে নিরুপমা ফেরেনি। তবে চেষ্টার মাঝেও আশরাফের প্রিয় শত্রু রাগ উপস্থিত হয়ে পরিস্থিতি আরও বিগড়ে দিতে ভুলেনি। পেশি শক্তির বড়াই দেখাতেও সে ভুলেনি। তবে বাংলাদেশের আইনে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলস্বরূপ নিরুপমার পক্ষে রায় এসেছে। নিরুপমার এই কঠিন সময়টাতে তাশরিফ ছায়ার মতো পাশে ছিল। তার ভালোবাসার কাছে হার মেনে নিরুপমা সদ্য ভাঙা স্বপ্ন নিয়ে দ্বিতীয়বারের মতো কারো হাতে হাত রাখার মতো দুঃসাহস করে। তাশরিফ অবশ্য সুযোগের সদ্ব্যবহার করেছে। নিরুপমাকে না পেয়ে সে একবার দেশ ত্যাগ বনবাস হয়েছিল। এখন যখন তাকে পাওয়ার সুযোগ হয়েছে সে একটু চতুরতা করেছে। এর মানে এই নয় তার ভালোবাসায় খাচ্ছিল, বরং ভালোবাসা পেতে হলে একটু স্বার্থপরতা করতেই হয়। তাশরিফের পরিবারও নিরুপমাকে অপছন্দ করতে শুরু করে। তাদের বিয়ের পর আবারও কলহ দেখা দিল। তাশরিফের সাথে ভাই বোনের সম্পর্কে অবনতি ঘটে। এতদিন তার কিছুটা উন্নতি হলেও এখন তা পূর্বাবস্থায় ফেরত এলো। আমিন সাহেবের মতে এই সম্পূর্ণ ক্রেডিট আয়াত এবং আয়াত্রীর। কথাটা শুনে আয়াত অলস ভঙ্গিতে হাই তুলে কফির মগে চুমুক দিল। পাশেই তাশরিফের দিকে তাকিয়ে বলল, শোনো, কথা আছে। তাশরিফ সাহেব ভ্রুকুচকে ফেলল। কথা আছে মানে? সবার ক্ষেত্রে স্বাভাবিক হলেও আয়াতের ক্ষেত্রে পুরো ভিন্ন। কথা আছে মানিয়ে এই ছেলে মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিবে। আয়াত সোজা হয়ে বসলো, অত্তবার ফিসফিসিয়ে বলল, শোনো, আমার আশরাফ সাহেব আমার জেঠু, তোমার বেয়াই সাহেব, তোমার বড় ভাই, উনি একটু পর নিচে আসবে। আসলে তাকে সম্ভাষণ জানাবে, করমোদন করবে, কোলাকুলি করবে এবং জিজ্ঞেস করবে কেমন আছে। তার বউ তাকে নিয়মিত ভাত তরকারি দিচ্ছে কি না। তোমার খেয়ে কাজ নেই? আমার অবশ্যই অনেক কাজ আছে। আমি শুধু তোমার কথা ভেবেছিলাম। মনে আছে একসময় উনি তোমাকেও জিজ্ঞেস করতো এইভাবে,
তাই বলছিলাম কাঁটা দিয়ে কাঁটা তুলতে, অথচ তুমি আমার নামে এমন একটা কথা রটিয়ে দিলে। আয়াত উঠে দাঁড়ালো। ভাবখানা এমন যেন সে এখানে আর সময় নষ্ট করতে ইচ্ছুক নয়। ইতিমধ্যেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আশরাফ সাহেব। সবার সাথে বসার আগেই তাশরিফ সাহেব উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে কর মর্দন করে শুধালেন, ভালো আছেন ভাইজান? আশরাফ সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ল। আজকে মূলত আহসান মঞ্জিলে আনন্দের ফোয়ারা বইছে। আমিন সাহেব সেদিন নিরুপমার কাছে গিয়ে আহ্বান করলেন সব ভুলে আবার আগের মতো হয়ে যেতে, কিন্তু এটি আদৌ সম্ভব নয়। আমিন সাহেব তার ভাইয়ের পরিবার নিজের কাছে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। নিরুপমা জানিয়েছে একই পরিবারের সবার এক ছাদের নিচে থাকা ততটা আবশ্যক নয়, তবে তারা একই বন্ধনে আবদ্ধ। তৎক্ষণাৎ আমিন সাহেব সিদ্ধান্ত নিলেন আহসান বাড়ি দুটি হবে। স্বীকৃতি প্রথম আহসান মঞ্জিল, নয়া আহসান মঞ্জিল নামকরণ করলেন। আজ প্রথম আহসান মঞ্জিল সবাই একত্রিত হবে, ছোট বড়, বন্ধু বান্ধব, আত্মীয় সবাই। আবার বহুদিন পর নিরুপমা একই বাড়িতে কোমরে আঁচল গুজে সব সামলাচ্ছে। সবাই সবার সঠিক জায়গায় স্থান পেয়েছে, শুধু মাঝখানটা এলোমেলো হয়েছিল গুটি কতক মানুষের জন্য। সে ঝড় ঝাপটা শেষে শান্তি ফিরেছে। দগ্ধ হচ্ছে শুধু নির্দিষ্ট দুজন। রিভেঞ্জ অফ দ্য নেচার বলে একটা কথা আছে না? দীর্ঘ মলমালিন্য শেষে তাশরিফের ভাইয়েরাও বাড়ি ফিরেছে। আয়ত্রী দুদিন আগে এই বাড়ি চলে এসেছে। আয়েশি একই সঙ্গে খাচ্ছে ঘুমোচ্ছে, এতেই আয়েশি বেজায় খুশি। আয়েশির মাও ব্যতিক্রম নয়, তিনিও দীর্ঘদিন পর বুবুকে কাছে পেয়ে হেসে উঠেছেন। নিরুপমার মনে হচ্ছে তিনি কিশোরী তাহুকেই দেখছে, যে কিনা নববধূ রূপে এই বাড়িতে প্রথম এসে লজ্জায় আড়ষ্ট হওয়ার বদলতে খিলখিল করে হাসছিল। আয়েশি ঘুম থেকে উঠে একসঙ্গে ঢুলো হয়ে উপস্থিত হলো। সামনে তাশরিফ সাহেবকে দেখতে পেয়ে ধপ করে তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ তাকে খুঁটিয়ে দেখে প্রশ্ন করলো, কেমন আছো? তাশরিফ সাহেব হাসলেন। আয়ত্রী বাবাকে পেয়ে আহ্লাদে আটখানা। আয়ত্রী তাশরিফের কাছে নানান কথা বর্ণনা করছে। তখনই তাদের বড় ফুফু হাজির হলেন। তাদের চুল আশ্রয় দেওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিল। একজনকে ধরলে আরেকজন পালাবে দেখে আফিফাও হাত লাগালো। দুই ফুফু দুজনে চুল আশ্রয় দিচ্ছে। আয়ত্রী গুই করলো যে তার ক্ষুধা পেয়েছে, সে এখন নাস্তা করবে। তাশরিফ সাহেব আয়েশিকে প্রশ্ন করলো, আম্মা আপনি খাইছেন? আয়েশি মাথা নাড়িয়ে জানালো যে না, খাইনি। তাশরিফ প্লেটে করে খাবার নিয়ে এলেন। একটু করে আয়ত্রী আর আয়েশিকে খাইয়ে দিতে লাগলেন। আয়ত্রী হাসলো। দীর্ঘদিন একেবারেই আত্মীয়হীনতাই কেটেছে। বাবা কিংবা মা কারো পক্ষের কেউই ছিল না, এক দাদি ছাড়া। এই সময়টাতে এসে সবাইকে পাওয়া হলো এক এক করে। এই যে এত ভালোবাসা, এত আদর, অমৃত যেন। বারবার মনে হচ্ছিল তাদের বিয়ে আরও আগে হলেই বোধহয় সব আগে ঠিক হতো। আরও আগে সব হলো না কেন? পরক্ষণেই মনে হলো দীর্ঘদিন পরে দেখেই তো এত মিষ্টতা। দিনের অনাবৃষ্টিতে যেমন ইলিশে গুঁড়িও মধুর, তেমনই এতদিনের অপেক্ষার পর এই সব কিছুই মধুর। কে বলেছে সম্পর্ক শুধু নামমাত্র? সম্পর্ক তো মনের, আত্মার। তাহেরা বেগম আরা তুরই এসে প্রশ্ন করলো, আয়ু তোর বান্ধবীরা আসবে না? আয়ত্রী মাথা নাড়ালো, হ্যাঁ আসবে। আয়েশি যোগ করলো, একটু পর আমরা বের হব, একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে ফিরে একসাথেই ফিরে আসব। এখন কি বের হওয়া? কোনো বেরোনো নেই। ঢং করবা না ভাইয়া, নিজের বউ নিয়া ঢং করবা না। আলবত করব। সরি, এটা তো ঠিক না নিদ্র বাবা। বড় ফুফুও তাল মেলালো। আয়াত মনের দুঃখে প্রস্থান করলো। সমাজের মানুষজন দিন দিন কেমন হৃদয়হীন হয়ে পড়ছে। তার বউকে তার থেকে দূরে রাখছে। এই অবিচার আয়াতের সহ্য হলো না। ইতিমধ্যেই নিহাল আয়াত্রীর সব বান্ধবী নিয়ে প্রবেশ করলো। তন্ময় ঘোষণা করলো, আসছে দ্বিতীয় আহসান মঞ্জিলের কর্তা নিহাল আহসান। ভাই তুমি তো একা, এখানে দেখো আমরা প্রথম আহসান মঞ্জিলের 3 জন কর্তা। আমি একাই 100। আরাপ নিহালের হাত তুলে চ্যাম্পিয়ন ঘোষণা করলো। আয়ত্রী হাসতে হাসতে ঢলে পড়লো। কাশি শুরু হতেই তাশরিফ পানি এগিয়ে দিয়ে বলল, তাহিয়াম্মা আসতে খান। এই যে এত হাসি আনন্দ, সবার দরজায় ভিড় করছে সুখের প্রজাপতিরা। তারা অনুভব করছে ভালোবাসা আর ভালোবাসা। শুধু ব্যতিক্রম একজন। সে এক দৃষ্টে তাকিয়ে দেখল কিভাবে সবার মাঝে থেকেও সে আলাদা। সব পেয়েও সে কাউকে পায়নি। আয়াত 2 মগ কফি নিয়ে উপস্থিত হলো। আশরাফের দিকে এগিয়ে দিয়ে বলল, জেঠু তোমার কফি। আশরাফ চমকে তাকালো।
সব সত্যি জানার পর এই প্রথম বোধহয় আয়াত তাকে নাম ছাড়া সম্বোধন করলো। আয়াত হেসে বলল, আসলে আমি যা বলি তা করে দেখাই। আফটার অল আশরাফ আহসানের ভাইপো আয়াত আহসান। আশরাফ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আয়াত সুর মিলিয়ে গিয়ে উঠল,